আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চ্যানেলের স্টুডিওতে প্রবাসের কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন শ্রাবণী সিং, সিপিএ। শুরুতেই আমরা কথা বলবো তার সাথে। আপনি কেমন আছেন? ভালো আছি। অনেক দূর থেকে আসলাম, আজকে বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন আমি কানেডিকাটে থাকি, কিন্তু তারপর সেই ঝড় বৃষ্টি ভেঙেই চলে আসলাম চ্যানেলেতে। আপনার সম্পর্কে প্রথমে একটু জানতে চাই। আমি আসলে অনেক দিন ধরেই প্রবাসে, প্রায় 20 ইয়ার্স। অনেক ছোটবেলায় বাবা মার সাথে এসেছি। তারপর আমি এখানে ব্যাচেলার্স করলাম এবং একসময় আমি ব্যাংকিংয়ে ছিলাম, ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে। তারপর আপনার চিন্তা করলাম যে ক্যারিয়ারটাকে তো একটু নেক্সট লেভেলে নিতে হয়। সো দেন আই ওয়াজ অলওয়েজ ইনটু নাম্বারস অ্যান্ড শেষ পর্যন্ত সিপিএ এক্সামের জন্য পার্সু করলাম। 4 পার্ট এক চান্সে, যেটা আসলে সিপিএ এক্সামটা খুবই টাফ। আপনার বলা হয় যে অন্যতম জটিল পেশা পৃথিবীতে। একসময় নেভি সিলের যে ট্রেনিং তার সাথে তুলনা করা হতো, মানে ওই প্রসেসটা, স্টাডিং অ্যান্ড টেকিং দ্য এক্সাম, কারণ একটা ক্লক থাকে, সেই মানে 18 মাসের একটা সাইকেল থাকে, সেটার মধ্যেই 4 পার্ট পাস করতে হয়। তা না হলে আপনি যদি 1 পার্ট পাস করে ধরেন যে 2-3 পার্ট পাস করলেন না, একটা সাইকেল শেষ হয়ে গেল, তখন কিন্তু আপনি ওই যে লাস্ট যে পার্টটা পাস করেছেন ওটারও ক্রেডিট লুজ করে ফেলেন। তো আলটিমেটলি আই বিকেম আ সিপিএ, দেন আই স্টার্টেড প্র্যাকটিসিং। আমি সার্ভিসও করি, পাশাপাশি আমার ছোটখাটো একটা প্র্যাকটিস আছে যেটাকে আরো প্রসারিত করার চেষ্টা চলছে। আপনি তো ট্যাক্স ফাইল নিয়ে কাজ করছেন দীর্ঘ 8 বছরেরও বেশি সময়। প্রবাসীরা আসলে আপনার কাছ থেকে কি কি সেবা পায়? ট্যাক্স প্রিপেয়ারার কিন্তু অনেকেই আছেন, এমনকি আপনারা জানেন যে আইআরএস এর একটি ছোটখাটো কোর্স করে, মানে ছোটখাটো না, একটা যে কোনো কোর্স করে আইআরএস এর পরীক্ষা দিয়ে এনরোলড এজেন্ট যারা, তারাও ট্যাক্স প্রিপেয়ারার, এবং তারা ট্যাক্সের উপরেই মূলত ফোকাস করেন। তাছাড়া এখানে মানে প্রবাসী আপনি দেখবেন যে অনেকেই ট্যাক্স প্রিপেয়ারার, তারা আপনার প্রসেসের মধ্যে দিয়ে যান এবং তারাও ভালো কাজ করেন। কিন্তু একজন সিপিএর কাজ কিন্তু শুধু ট্যাক্স রিটার্ন করা নয়। হ্যাঁ, আপনি বাংলাদেশেও জানেন বা পৃথিবীর যে কোনো জায়গাতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট যারা, তারা পৃথিবীর বিভিন্ন দেশেই সমস্ত আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে তারা কাজ করে। এর মধ্যে যেটা প্রধান বিষয় সেটা হলো অডিট। অডিট কিভাবে হয়? যারা পাবলিকলি ট্রেডেড কোম্পানি, যে কোম্পানিগুলোর আমরা স্টক কিনি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জে যখন যে স্টকগুলো বিক্রি হয়, তো সেই স্টকগুলো সব মানে উই ডু নট প্রোভাইড যে এই স্টকটা কিনেন, উই আর নট ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। কিন্তু আমরা বলি যে এই কোম্পানিটা যে বলছে যে তাদের গত 5 বছরে লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, যা তারা বলছে সেটা তারা সত্য বলছে। এই অ্যাসারশনটা, এই স্টেটমেন্টটা, এই অ্যাটেস্টেশনটা করাটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট। তো যেটা আমরা করি, সিপিএরা করি, এবং আমরা মানে রিগোরাস ট্রেনিং, এডুকেশন, এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই। তারপরেই এই ডেসিগনেশনটা দেওয়া হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, যেটাকে আমেরিকাতে বলে। তো আমাদের কমিউনিটিতে মূলত আসলে ট্যাক্স রিটার্ন, বিজনেস ট্যাক্স রিটার্ন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন, নট ফর প্রফিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কিছু কিছু অডিটও আছে আসলে। সেটা যে পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্যই যে শুধু অডিট প্রয়োজন তা না। অনেকে মনে করেন একটা লোন নিবে, তাদের অনেক ধরনের ব্যবসা থাকে, তখন তাদের একটা রিভিউড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দরকার হয়। আবার কম্পালেশনের প্রয়োজন হয়, অর্থাৎ একরকম ভাবে আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করতে পারেন, কিন্তু যখন সিপিএরা করে তখন সেটাকে কিন্তু অনেক গুছিয়ে, অনেক নিয়ম কানুন মেনে, আমেরিকায় আমরা বলি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্যাপ, সেই অনুযায়ী কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করি। এছাড়া মনে করেন যে বিভিন্ন যখন আমরা চাকরি ক্ষেত্রে কাজ করি তখন তো সেটা আরো বিশাল ব্যাপার। তবে কমিউনিটির জন্য আমি এই কাজগুলো করি। তাছাড়া ট্যাক্সের বাইরেও আমরা যারা প্রফেশনাল, আমি খুব কমই করি, আমি আসলে স্পেসিফিক্যালি ফোকাস করি আমার প্রফেশনে, যেটাতে আমি এক্সপার্ট, সেটার উপরেই কাজ করতে। কিন্তু অনেকে টুকটাক ইমিগ্রেশনের কাজ করেন, যেটা আমি প্রেফার করি না। আবার অনেকে মনে করেন যে কিছু সোশ্যাল সার্ভিস, যেটা আমাদের এথিক্যাল রেসপন্সিবিলিটি বা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে আসে, যে বিভিন্ন আপনার অ্যাডভাইস দেয়া, কোন কাজটা করলে আসলে একটা বিজনেস সামনের দিকে এগিয়ে যাবে বা কোন কাজটা একটু রিস্কি। তাছাড়া যেগুলো এক্সাম স্ট্যাটাস, আপনি জানেন যে আমাদের কমিউনিটিতে অলাভজনক সংগঠন অনেক বেশি, তারা কিন্তু আপনার কমিউনিটি সেবা করে, তখন তাদেরকেও আমরা সেই গাইডেন্সগুলো দিই। এবং আমরা নিজেরাও যে গাইডেন্সগুলো পাই, যে একটা স্টেট বা সিটি থেকে কিছু টাকা দেওয়া হবে, বা কিভাবে আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে হবে, বা কোথায় গেলে একটা লো ইনকাম বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করা যায়, এগুলো সাধারণত আমরা প্রফেশনালরা কমিউনিটিতে এই সেবাগুলো দিয়ে থাকি। আপনি তো যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কাজ করেন, সেক্ষেত্রে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন তারা কতটুকু গুরুত্ব পায় আপনার কাছে আপনার সেবা পেতে?
আমাদের তো 90% মোটামুটি সবই বাংলাদেশি প্রবাসী। তারা যে সবাই আসলে যুক্তরাষ্ট্রের নাগরিক তা না, তারা অনেকে পার্মানেন্ট রেসিডেন্ট, অনেকে স্টুডেন্ট। তো তারা সবসময়ই গুরুত্ব পায়, কারণ আপনি দেখছেন যে আমি বলেছি আমি 20 years I have been living in the United States। আমি যখন ইংরেজিতে কথা বলি আপনি কিন্তু আমাকে ধরতে পারবেন না যে আমি বাংলাদেশে, আর আমার জন্ম চট্টগ্রামে, কিন্তু আমি ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলি এবং আমি সংস্কৃতি কর্মী হিসেবে অনেক দিন ধরে যুক্ত ছিলাম। তো আমি বাংলা চর্চা ছাড়িনি। আমার মনে হয় যে আমেরিকায় একটা ধরেন যে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস থেকে অথবা স্টেট থেকে একটা নিয়ম চলে আসলো নতুন করে, সেটাকে গুছিয়ে আর্টিকুলেট করে মানুষের কাছে পৌঁছে দিতে পারাটা একটা অনেক বড় ক্রেডিট। কারণ অনেক সময় আসলে ট্রান্সলেট করা সম্ভব, কিন্তু পুরোপুরিভাবে আপনি মিনিংটা বুঝাতে পারছেন কিনা, আমার মনে হয় যে সেদিকে আমার একটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। কালচারাল জগতে অনেকদিন ধরে থাকার কারণে আমি বোধহয় একটু ভালো বক্তা, তো সেই কারণে আমি একটু বুঝিয়ে গুছিয়ে বলতে পারি। লেখালেখি, কমিউনিকেশন স্কিলস, এটা আমার একটা এক্সপার্টিস, কিন্তু এক একজনের এক্সপার্টিস এক এক রকম। তো এই ক্ষেত্রে বাংলাদেশিরা আমার কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়। আর তাছাড়া আমি নারীদের ক্ষমতায়ন, নারীদের অর্থনৈতিক উন্নয়নে আমি খুব বেশি বিশ্বাস করি। নারী উদ্যোক্তাদেরকে সাহায্য করি, সবসময় তাদেরকে হাইলাইট করি, এবং যারা মনে করেন যে সবসময় আপনি দেখবেন কমিউনিটিতে যারা প্রতিষ্ঠিত সেই তারাই বেশিরভাগ হাইলাইটেড হচ্ছেন, কিন্তু আমি চেষ্টা করি যে যারা আসলে গুণী কিন্তু তাদের সবসময় সেই সুযোগটা নেই যে কমিউনিটির সাথে কানেক্টেড হওয়া, তো আমি তাদেরকে একটু হাইলাইট করার চেষ্টা করি আমার লেখালেখি বা আমার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। আপনার বিষয়ভিত্তিক বিষয়ে একটু যেতে চাই, সেটা হলো ট্রাম্পের ট্যাক্স ট্যারিফ নিয়ে যদি আপনি বলেন। তো ডোনাল্ড ট্রাম্পের মূল ফোকাস হচ্ছে আমেরিকা ফার্স্ট। এখন ট্যারিফ কি? ট্যারিফটা সবসময় তো ছিল, ট্যাক্স হচ্ছে যেটা আপনার ইন্টারনালি আমরা যে করটা দিই বিভিন্ন দেশের নাগরিকরা, সেটাই তো ট্যাক্স। আর ট্যারিফ হচ্ছে যখন ইন্টারন্যাশনাল বিজনেসগুলো হয়, এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তখন যে ডিউটিগুলো প্রয়োগ করা হয়, আপনি এক দেশ থেকে ইম্পোর্ট করবেন এক দেশে, এক দেশ থেকে এক্সপোর্ট করবেন এক দেশে, সেই ক্ষেত্রে আপনার আন্তর্জাতিক পর্যায়ে যে ট্যাক্সটা দেওয়া হয়, because you are purchasing from my country, so now you have to pay me a duty, a tax, so that's called tariff. এখন ডোনাল্ড ট্রাম্প কেন এই ট্যারিফটা প্রয়োগ করছেন বা এটার উপরে কেন ফোকাস করছেন? কারণ উনি চেষ্টা করেছেন বলতে যে আমাদের দেশে, এটা আমেরিকা, এখানে ক্যাপিটালিস্ট সোসাইটি, এখানে যারা অনেক দিন ধরে থাকে তারা প্রচুর কষ্ট করে এবং তারপর তাদের সেই কষ্টার্জিত টাকার উপর তাদেরকে অনেক বেশি ট্যাক্স দিতে হয়। তো আর তাছাড়া তার একটা ধারণা ছিল যে বাইরের যে কান্ট্রিগুলো, স্পেশালি চায়না অথবা সেই যে কান্ট্রিগুলোর কথা বলছে যে কানাডা, মেক্সিকো, বিভিন্ন কান্ট্রি থেকে তার ধারণা ছিল যখন আমরা তাদের সাথে লেনদেন করি সেখানে একটা গ্যাপ আছে, কারণ তারা আমাদেরকে অনেক বেশি চার্জ করে, কিন্তু আমরা আমেরিকান হিসেবে সেই পরিমাণ চার্জ করি না। আমরা সবসময় পুরো পৃথিবীতেই আমরা আসলে ফ্রি সার্ভিস দিতে চাই অথবা ফ্রি মিলিটারি এইড দেই। এটা তার কথা, আমি জাস্ট এক্সপ্লেন করছি, আমি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নিচ্ছি না। আমি বলছি যে সে কি করতে চেয়েছে, সে ট্যারিফ বসিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোর উপরে ওই ট্যাক্স বার্ডেনটা শিফট করতে চেয়েছে, এবং দেশের নাগরিকের উপরে তার একটা ইচ্ছা ছিল যে দেশের নাগরিকের উপরে সে ট্যাক্সটা কমিয়ে আনবে, যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ফ্রি হয়ে যাবে, সোশ্যাল সিকিউরিটির যে টাকাটা, কারণ একবার যদি চিন্তা করেন আমরা সারা জীবন ধরে কাজ করি, ট্যাক্স দিয়ে দিয়ে, সোশ্যাল সিকিউরিটি দিয়ে দিয়ে আমরা বুড়োকালের জন্য একটা টাকা জমাই, সেটার উপর আমার বাবা মাও কিন্তু ট্যাক্স দেন, কিন্তু ইটস কাইন্ড অফ, আই অলসো ফিল ইটস ভেরি বার্ডেনসাম। তো তার এগুলো ইচ্ছে ছিল, ইচ্ছেগুলো আপাত দৃষ্টিতে অনেক মহৎ আমেরিকানদের জন্য, সেটারই প্রতিফলন আমরা দেখলাম ইলেকশনে। কিন্তু দেখেন একটা ট্যারিফকে নিয়ে কিন্তু আপনি হুট করে সেই বলতে পারেন না যে আই ওয়ান্ট টু ইম্পোজ ট্যারিফ, নাও লেটস গেট ইট ডান, কারণ সে খুব কুইক সবকিছু ইমপ্লিমেন্ট করাতে সে বিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট পড়ছে। কেমন ইম্প্যাক্ট? কারণ ট্যারিফ বসানোর কারণে আমরা যে গুডসগুলো বাইরে থেকে কিনে কিনে নিয়ে আসি, ইম্পোর্টেড গুডসগুলোর দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সেই দাম বেড়ে যাওয়ার প্রভাবটা কিন্তু এসে পড়ছে আলটিমেটলি কনজিউমারদের উপরে। আমরা যে দ্রব্য মূল্য কমানোর কথা, যদিও আমরা এখন একটু একটু দেখতে পাচ্ছি লিটল বিট রিলিফ, কিন্তু তারপরেও কিন্তু যে ইম্পোর্টেড গুডসগুলা সেগুলোর উপরে দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাছাড়া রিটালিয়েটরি ট্যারিফ, অর্থাৎ যে দেশগুলোর উপরে আমরা ট্যারিফ বসাচ্ছি সেই দেশগুলোও আমাদের সাথে ট্যারিফ, আমাদেরকে সেম পরিমাণ ট্যারিফ বসাচ্ছে, চায়নাও আমাদের উপর। তো এই যে একটি ট্রেড ওয়ার শুরু হয়ে গেল, এটার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি ইকোনমিতে, একটা অসম্ভব আপনার
কাইন্ড অফ বধির অবস্থা, কাইন্ড অফ খুব মানে সাফোকেটিং একটা অবস্থা। আর তাছাড়া সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হচ্ছে, কারণ অনেকগুলা দেশ ঘুরে, অনেকগুলা কান্ট্রি ঘুরে একটা প্রোডাক্ট কিন্তু এক দেশ থেকে আরেক দেশে শিফট হয়। তখন হুট করে যদি ট্যারিফ বসিয়ে দেন, আপনি যদি ভূত ভবিষ্যৎ চিন্তা না করে, অ্যানালাইজ না করে, তখন কিন্তু এটার একটা টেনশন, একটা স্ট্রেস পড়ে ফুল ইকোনমির উপরে, সাপ্লাই চেইনের উপরে, আলটিমেটলি গিয়ে কনজিউমারদের উপরে, এবং দাম বেড়ে যায়। তাছাড়া জব মার্কেটে একটু সেটার প্রভাব পড়ে এবং ইন্টারেস্ট রেটের প্রভাব পড়ে। সব কিছু মিলিয়েই ইটস ভেরি টাফ সিচুয়েশন। আর তাছাড়া সাথে সাথেই উনি কিন্তু যেটা মানে খুব কুইক যে ডিসিশনটা নিয়েছিলেন, যে ওনার ধারণা ছিল যে গভর্নমেন্ট এমপ্লয়িরা দে আর নট ভেরি প্রোডাক্টিভ, তো উনি এসেই কিন্তু অনেক গভর্নমেন্ট এমপ্লয়ি ছাঁটাই করলেন, পরিবর্তন আনার চেষ্টা করেছেন। ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে অনেক চেষ্টা করেছেন যে গভর্নমেন্ট ছাঁটাই করার জন্য। কিন্তু এখানে উনি ইলন মাস্ককেও এনেছেন এই পিকচারে। তার যেটা ডোজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, কিন্তু একটা বিজনেস যেভাবে চলে আর একটা গভর্নমেন্ট যেভাবে চলে, এটা কিন্তু অনেক ডিফারেন্ট। কারণ গভর্নমেন্টের উপরে আমাদের অনেক অনেক কতগুলো আপনার এক্সটার্নাল, ইন্টারনাল অনেক কতগুলো ফ্যাক্টর কাজ করে। অলরেডি এই ইমোশনাল আউটবার্স্টগুলো দেখা যাচ্ছে। অনেক গভর্নমেন্ট এমপ্লয়িরা আছেন যারা ট্রাম্পকে ভোট দিয়ে এখন তাদের জবই নাই। সো দিস ইজ সামথিং, এটার একটা অনেক বড় ইম্প্যাক্ট। হ্যাঁ, এবং ট্যারিফের আসলে হয়তো ফল আমরা ভবিষ্যতে দেখব, উই আর ওয়াচিং, কিন্তু আপাত দৃষ্টিতে ইকোনমির উপর নেগেটিভ প্রভাবটাই পড়ছে ট্যারিফের। প্রেসিডেন্ট ট্রাম্প এবারে ক্ষমতায় আসার পরে আসলে অনেকগুলো নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু তিনি কাজ করেছেন এবং চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেবার মান বাড়বে বা তারা আরও বেশি উপকৃত হবে। সেটা কি হচ্ছে নাকি আসলে নাগরিক সেবা পেতে আগের থেকে কি তারা বেশি সেবা পাচ্ছেন নাকি আগের মতোই মনে হচ্ছে? আসলে নাগরিক সেবা পেতে যে তাদের প্রবলেম হচ্ছে তা না, কারণ যারা এসেনশিয়াল এমপ্লয়ি, পোস্ট অফিস, এমনকি আইআরএস এরও যে এমপ্লয়ি ছাঁটাই হয়েছে, সেখানেও কিন্তু যে সমস্ত এমপ্লয়িরা আপনার ফ্রন্ট ফেসিং, তাদেরকে কিন্তু মে মাসের একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তাদেরকে ছাঁটাই করা হয়নি। তো এসেনশিয়াল এমপ্লয়ীদেরকে কিন্তু ওভাবে এখনো ছাঁটাই করা হয়নি। তো ইমিডিয়েট যে সিটিজেনদের যে বেনিফিটগুলো, সেগুলো তো প্রবলেম হচ্ছে, তবে কনফিউশন ক্রিয়েট হয়েছে। কারণ সোশ্যাল সিকিউরিটিতে দেখেন যে বিভিন্ন রকমের রদবদল, বিভিন্ন রকমের আপনার নিয়ম কানুন, এগুলো কিন্তু বৃদ্ধ যারা বয়স্ক যারা আছেন তাদের জন্য ইটস ভেরি ভেরি ট্রাবলসাম। তো এইসব কারণে নাগরিকদের যে খুব একটা, কারণ নাগরিকরা যারা তাকে ভোট দিয়েছেন, আবারও বলি, তাদের একটা মোটো ছিল আমেরিকা ফার্স্ট। দে ফেল্ট দ্যাট দে আর বিং অ্যাবিউজড, এবং আমেরিকাকে পুরো পৃথিবী কিন্তু আপনার ইউটিলাইজ করছে ইন এ নেগেটিভ ওয়ে। সেই ধরনের একটা ডায়ালগ আমরা শুনতে পেয়েছি। কিন্তু এখন আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে সিচুয়েশনটা আসলে ট্রাম্প আসার পরেই তো যে গোল্ডেন এজ শুরু হওয়ার যে বিষয়টা ছিল, সেটা তো কোথাও দেখতে পাচ্ছি না। সবার মনের মধ্যেই কিন্তু একটা অশান্তি কাজ করছে, একটা ভয় আতঙ্ক কাজ করছে। আর তাছাড়া উনি যে কথাগুলা, যে ডায়ালগগুলো দিয়েছেন, যে আমি আসলেই প্রথম দিনই এই যুদ্ধ শেষ করে দিব, আমি আসলেই কালকেই ওই যুদ্ধ, আমরা একটা শোডাউন দেখলাম ইউক্রেনের আপনার প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের। সো সেভাবেই কিন্তু উনি যে হাতের অঙ্গুলি যে নাড়লেই যে সবকিছু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা তো কিন্তু বিষয়টা তেমন না। উল্টো আমরা আরো দেখতে পাচ্ছি যে পুরো পৃথিবীতেই কিন্তু বিভিন্ন জায়গায় যুদ্ধ লেগে যাচ্ছে, যেটাও আমাদের জন্য খুবই কনসার্নিং। মোস্ট রিসেন্টলি আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা টেনশন শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করা, যেমন উনি কিছুদিন আগে একটু বললেন যে ইন্ডিয়ান পাকিস্তান ক্যান সর্ট দিস আউট, এটা তো আসলে দুটো নিউক্লিয়ার পাওয়ারের বিষয়। তো এখানে যদি আপনি ডিপ্লোম্যাটিক্যালি ইনভলভ না হন, অথবা কোনো দেশেই আপনি যদি সব দেশের সাথেই একটা টেনশন ক্রিয়েট করে থাকেন, একটা এস্টাবলিশমেন্ট বহুদিনের ক্রিয়েট করা একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে আপনি যদি রাতারাতি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু সেটার ফল কখনোই ভালো হয় না। চেঞ্জ প্রয়োজন, চেঞ্জ অবশ্যই দরকার, সবসময় বিবর্তনের মাধ্যমেই মানুষ উন্নত হয়, কিন্তু সেটার একটা অ্যানালাইসিস করে, ভূত ভবিষ্যৎ চিন্তা করে, বাই পার্টিজান ওয়েতে আমেরিকাতে সেই চেঞ্জগুলো আসে। কিন্তু এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন স্টেটে আপনার মামলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে, এবং এগুলার আসলে সুদূর প্রসারী ফল কি, দ্যাট অনলি টাইম ক্যান টেল। তো প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে নতুন নতুন নীতি এবং এই যে পরিবর্তন, নতুন সিদ্ধান্ত, এটা কি বিশ্ব অর্থনীতির উপর প্রভাব পড়ছে? অবশ্যই পড়ছে, বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ছে। এবং বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ার পরেও যেটা হচ্ছে যে আমেরিকার অভ্যন্তরীণ
কিন্তু ইকোনমিতে এটার প্রভাব পড়ছে, যেখানে আমরা ইমিডিয়েটলি থাকি। এবং ওই জন্যেই এটা আসলে আমরা যদি শুধুমাত্র নিজের কথাই চিন্তা করি, স্পেশালি আমেরিকা, যেটা একটা বিশ্বের একটা এমন অবস্থানে যাদের যে কোনো ডিসিশনের জন্যই কিন্তু একটা স্পাইরাল ইমপ্যাক্ট পৃথিবী জুড়ে প্রভাব পড়ে। তো সেই জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় এটা ইমিডিয়েটলি আমাদেরকেও ইমপ্যাক্ট করে, এবং আপনার আমেরিকার বাইরেও যারা আছে তাদেরকেও ইমপ্যাক্ট করে। ইমিগ্রেশনের ক্ষেত্রেও আমরা দেখলাম যে এটা একটা আসলে কাইন্ড অফ বিভিন্ন রাষ্ট্রের সাথে একটা খুবই বাজে সম্পর্ক তৈরি হচ্ছে। আমাদের অনেক রাষ্ট্রের সাথেই বিভিন্ন রকমের হট টক, শোডাউন, এটা কিন্তু আসলে আমাদের কাম্য না অ্যাজ আমেরিকানস। নতুন সিদ্ধান্তগুলোর কারণে কি নিত্যপণ্যের দাম বাড়ছে নিউ ইয়র্ক সহ? নিত্যপণ্যের দাম তো বাড়াই ছিল, কিন্তু এখনো সেই নিত্যপণ্যের দাম হয়তো ইমিডিয়েটলি একটু কমছে, কিন্তু তারপরও আপনি চিন্তা করে দেখেন যে একটা ইম্পোর্টেড একটা জিনিস কিনতে তো আপনার অবশ্যই আপনার দাম বেশি দিতে হবে, নাহলে এই দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। কে এই ইম্পোর্টেড এই যে ডিউটি বিষয়গুলা, কে এগুলার আপনার মানে ভারটা কে বহন করবে? তার এই যে হোয়েমসিক্যাল হয়তো না, তার কাছে হয়তো তার আপনার আছে, কিন্তু সেটাই যে you go against everybody and everything and all of a sudden আপনি নতুন নতুন নিয়ম সৃষ্টি করলেন, এগুলা কিন্তু আসলে আপনার খুব একটা মানে ইমিডিয়েট ভালো ফল বয়ে আনতে পারে না। আর আমাদের যে আরেকটা জিনিস দেখেছি আমরা, ইমিগ্রেন্টদের উপরে যে একটা ভয়াবহ টেনশন নেমে আসলো, সেটার জন্য কিন্তু অনেক নট ফর প্রফিটরা বিভিন্ন সেমিনার করছে। নট ফর প্রফিট সম্পর্কে আপনি বলতে চেয়েছেন, যদি এই ব্যাপারে বলেন। হ্যাঁ, সেটাতেই আসছিলাম। নট ফর প্রফিটের যে কাজগুলো থাকে যখন এরকম একটা ভয়াবহ অবস্থা, হ্যাঁ আসলে ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটালিস্ট, যে রিপাবলিকান, আমরা যখন ছাত্র, আমরা ডেমোক্র্যাটদের যে ট্যাক্স নীতি বা রাষ্ট্রনীতি অথবা পররাষ্ট্রনীতি নিয়ে পড়াশোনা করেছি দেশে, অথবা মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের এখন যে নীতিগুলো হওয়া উচিত ছিল সেগুলো ঠিক আছে, কিন্তু আমরা আরো কিছু বিষয় দেখতে পাই। সেই বিষয়গুলোর মধ্যে আমাদের ইমিগ্রেন্টদের একটা মাইন্ডসেট থাকে, সিটিজেন হোক বা গ্রিন কার্ড হোল্ডার হোক, আমাদের একটা মাইন্ডসেট থাকে যে রিপাবলিকান দল আসলে পাওয়ারে আমরা কি দেশে ওয়েলকাম কিনা, রেসপেক্টেড কিনা, আমাদের কতটুকু আসলে আপনার মানে আমাদের রাইট কতটুকু আপনার এস্টাবলিশড হবে। তখন তারা এমনিতেই ভীত সন্ত্রস্ত থাকে। যারা গ্রিন কার্ড হোল্ডার, সিটিজেনশিপ, এরাও অনেক হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো মনে করেন যে আপনি একটা সিটির অফিসে যাবেন, একটা স্টেটের অফিসে যাবেন, পুলিশের কাছে একটা সাহায্য চাইবেন, সবসময় কিন্তু মানুষ একটা আতঙ্কগ্রস্ত যে আমি পুলিশ ডাকবো, আমার একটা চুরি হলো, কিন্তু সেটার জন্য না জানি আমি কোন বিপদে পড়ে যাই। তো আসলে এই বিষয়গুলোর জন্য এই নট ফর প্রফিটগুলার আরো বেশি করে ইনভলভড হতে হবে। কিন্তু আমরা যখন অন্যান্য দেশের নট ফর প্রফিটগুলোর দিকে তাকাই, যেগুলো আমেরিকাতে আপনার অপারেট করে, তারা কিন্তু অনেক গুছিয়ে সংগঠিতভাবে কাজ করে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কমিউনিটিতে যে নট ফর প্রফিট গুলো দেখবেন, সেখানে আই এম সো সরি টু সে আমরা প্রায় দেখি যে মামলা হচ্ছে, পরস্পরের মধ্যে মারামারি হচ্ছে। তাহলে মানুষের সেবা করার জন্য কিন্তু এই প্রবলেমগুলোকে রিজলভ করতে হবে। তা না হলে আপনারা কিন্তু যে মানে আমাদের সামনে যে একটি বিশাল চ্যালেঞ্জ, যে নেক্সট ফিউ ইয়ার্স ডোনাল্ড ট্রাম্পের এই মানে শাসনামলে আমাদের দেশের মানুষকে আমরা যে সেবাগুলো দিতে চাই, এবং আমরাও বিভিন্ন প্রফেশনালরা, আমি একজন অ্যাটর্নিকে নিয়ে গেছিলাম স্ট্যামফোর্ডে। তো সেখানে আমি কিন্তু যেহেতু চট্টগ্রামের, আমার কিন্তু একটা বেস আছে, তো ওখানে চিটাগাংয়ের মানুষজন মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করলাম। ওই অ্যাটর্নি তখন গিয়ে কিন্তু গুছিয়ে উনি কি সুবিধাগুলো দিতে পারবে সেই কথাগুলো কিন্তু বলে আসলো। কিন্তু আমরা যদি একটি প্ল্যাটফর্ম বা পরিবেশই দিতে না পারি, প্রফেশনালরা কোথায় গিয়ে কার সাথে মাস্ট যে একটা মানুষের সাথে আমরা কথা বলবো, তখন আমাদের জন্য এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় যে ও আচ্ছা অমুক সোসাইটিতে যাবো, সেখানে গেলে তো মারামারি, তো অমুক সোসাইটিতে যাবো, ওদের তো দুইটা গ্রুপ। তো এই প্রবলেমগুলো থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে। নট ফর প্রফিটের এই দেশে নিয়মটা হচ্ছে, আপনার ফর প্রফিট বিজনেস তো আছেই, যেগুলো মনে করেন যে আপনার মানে ইনকাম করে এবং সেই প্রফিটটা পরে মালিকদের কাছে চলে যায়, ডিস্ট্রিবিউট হয়ে যায় অথবা ট্যাক্স দেয়। কিন্তু নট ফর প্রফিটের ভিত্তিটাই হচ্ছে যে আপনি ডোনেশনের মাধ্যমে বা গ্র্যান্টের মাধ্যমে আপনি চ্যারিটেবল পারপাসে অথবা রিলিজিয়াস পারপাসে যে সংগঠনগুলো আপনি চ্যারিটেবল সংগঠনগুলো আপনি করবেন, সেগুলোতে আপনার যেটা সারপ্লাস ফান্ড থাকবে সেটা কিন্তু আবার সংগঠনের মধ্যেই সার্কুলেট হবে, যাতে করে আপনি জনমানুষের সেবা করতে পারেন। অনেক নট ফর প্রফিট আছে, যেমন আমার যে চিটাগং অ্যাসোসিয়েশন, তাদের একটি বিল্ডিং আছে ব্রুকলিনে, এবং এরকম অনেক নট ফর প্রফিটের কিন্তু প্রপার্টি আছে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা আমাদের কাছে প্রায় আসে
যে নট ফর প্রফিটের যে বিল্ডিং অথবা নট ফর প্রফিট, আপনি একটি নট ফর প্রফিট অর্গানাইজেশন করছেন, কিন্তু আপনি একটি কথার কথা একটি হটডগ স্ট্যান্ড চালু করলেন, তো সেখান থেকে যে ইনকামটা আসে সেই ইনকামটার কি হবে? কারণ আপনি তো বলেছেন যে আপনি কিন্তু কোনো প্রফিটের জন্য কোনো বিজনেস করছেন না। যখন আপনি নট ফর প্রফিট বিজনেসটাকে অর্গানাইজ করলেন আমেরিকাতে, সেটাকে কিন্তু প্রথমে আপনার ফেডারেলি অর্গানাইজ করতে হবে, অর্থাৎ একটা রেজিস্ট্রেশন করার পর একটা কোম্পানিকে আইআরএস এর কাছ থেকে আপনার কিন্তু একটা এক্সাম স্ট্যাটাস চাইতে হবে যে এই সংগঠনটা কোনো ধরনের প্রফিটের কাজ করবে না, এই সংগঠনটাতে আমাদের যা লেনদেন হবে সবকিছু কিন্তু চ্যারিটেবল পারপাসে, এটা বলে আপনি রিকোয়ারমেন্টস ফুলফিল করে এক্সাম স্ট্যাটাসটা পেয়ে গেলেন। তো সেই এক্সাম স্ট্যাটাসটা পাওয়ার পর যদি আপনি সেই সংগঠনের পক্ষ থেকে বেচা কেনা করেন, তখন সেটার কি হবে? সেটাতে কিন্তু আপনার যদি সংগঠনের সাথে আপনি যদি বলেন যে আমি কিন্তু লো ইনকাম মানুষের জন্য বাড়ি ঘর প্রোভাইড করব, আপনার ক্লজে যদি চলে যায়, আর্টিকেলে যদি চলে যায়, তখন কিন্তু আপনার ওই যে রেভিনিউটা আসলো রেন্টাল থেকেই হোক বা রিয়েল এস্টেট থেকেই হোক অথবা হটডগ স্ট্যান্ড থেকেই হোক, হটডগ আমি গরিব বাচ্চাদেরকে হটডগ খাওয়াচ্ছি, এটাই আমার নট ফর প্রফিটের কাজ, তখন কিন্তু সেই ইনকামটা চলে আসবে আপনার নট ফর প্রফিট। আমরা একবারে শেষে একটা বিষয় জানতে চাই, 1 মিনিট শেষ করতে দেন এটা অধীনে। আর যদি আপনার কিন্তু ইনকামটা আসে আনরিলেটেড বিজনেস ইনকাম, অর্থাৎ আপনি অর্গানাইজেশনটা গঠন করলেন হচ্ছে গরিব বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনি সাইডে একটি বিজনেস প্রপার্টি রেখেছেন যেটা থেকে ইনকাম আসছে, তখন কিন্তু সেটার উপরে ট্যাক্স দিতে হয়। এই স্পেসিফিক বিষয়ে ভবিষ্যতে আবারও বলবো। ট্যাক্সের প্রসঙ্গ বলছিলেন যে এবছর তো ট্যাক্সের সময় শেষ হয়ে গেছে, আগামী বছর আসলে কি কি পরিকল্পনায় থাকা উচিত যারা ট্যাক্স পে করেন? প্রত্যেক বছরই যারা আপনার ট্যাক্স রিটার্ন ফাইল করে তাদের যে ট্যাক্স রিটার্নটা হয় সেটা কিন্তু একটা রোড ম্যাপ। আপনার যদি মনে হয় যে আমি আসলে তো বেশি ট্যাক্স দিচ্ছি, কেন দিচ্ছি, আপনি যদি W2 এমপ্লয়ি হন তাহলে কিন্তু আপনার উইথহোল্ডিংটা কেমন সেটা দেখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি একটা বাড়ি কিনবেন, আপনি কত টাকার ট্যাক্স দেবেন সেটা আপনি প্ল্যানিং করতে পারেন। এমপ্লয়ি হলে একভাবে আপনার প্ল্যানিং হবে, আর আপনি যদি বিজনেস ওনার হন অথবা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন আরেকভাবে আপনার প্ল্যানিং হবে। সো দিস ইজ আ ক্রুশিয়াল টাইম। আপনার ট্যাক্স রিটার্ন ডেট শেষ, কিন্তু আপনার কিন্তু ভবিষ্যতের জন্য দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু প্ল্যান ফর দ্য ফিউচার। আর ওই $5,000 ডোজের যে পেমেন্টটা আসছে সেটা কিন্তু বলা হলো না, আমরা ট্রাম্পের নীতি নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। সেটা আশা করি সবার জন্যই আসবে, কিন্তু এখনো আমরা দেখছি যে ওখানেও একটা ঘাটতি আছে। সব ট্যাক্স পেয়ারদের পার হাউস হোল্ড হিসেবে পাবার কথা, কিন্তু হিসেবে একটু গরমিল হয়ে যাচ্ছে যে আসলে দেখা যাক এখন সবাই পায় কিনা, অথবা সেটার জন্য হয়তো কোনো একটা আমাদের উপায় থাকবে জানার যে হু ইজ এলিজিবল টু গেট, হু ডিড নট গেট, তখন আমরা সেটাকে ট্যালি করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই তথ্যের মাধ্যমে নিশ্চয়ই প্রবাসীদের অনেক উপকার হবে, তারা উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, প্রবাসের কথা অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।